নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নিয়মিত দায়িত্বে থাকবে এ সরকারই, হবে উপদেষ্টা পরিষদের বৈঠকও, পরিষ্কার হলো বিবৃতিতে। ফ্যাসিবাদ বিরোধী বৃহৎ জোট করবে বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন। জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা দাবি খসরুর। শাপলা নয়, এনসিপিকে স্ববিবেচনায় অন্য প্রতীক দেবে ইসি। ৩০০ আসনে ৪২,৭৬১ ভোট কেন্দ্র চূড়ান্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ। একই সাথে উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মন্তব্যের পর বিষয়টি পরিষ্কার করল সরকার। সেই সাথে সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। বিষয়টি সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পুরোদমে চলমান থাকবে বলে জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশ থেকে জাপানে ১ লাখ দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রগতি জানাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের একটি প্রতিনিধি দল। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হয়। ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস হল ৬৫টিরও বেশি কোম্পানির একটি জাপানি ব্যবসায়িক ফেডারেশন, যারা সম্প্রতি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করে। সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর ২,০০০ দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে ২০২৭ সালে ৬,০০০ ও ২০২৮ সালে ১৮,০০০ কর্মী নিয়োগ দেবে দেশটি। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশের নারীদের পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন। বলেন, ভাষাগত দক্ষতা ও অন্যান্য প্রশিক্ষণ পেলে বাংলাদেশের মেয়েরা জাপানের কেয়ার গিভিং সেক্টরে অনন্য ভূমিকা রাখবে। এনবিসিসি প্রতিনিধিরা জানান, আগামী কয়েক বছরে জাপানে ৪ লাখের বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে। সেক্ষেত্রে তারা বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। আর পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বাংলাদেশ থেকে পাট ও হালাল পণ্য নিতে দেশটির আগ্রহের কথা জানিয়েছেন। সোমবার সকালে ২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হয় রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে। বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। পাকিস্তানের ১৪ সদস্যের দলের নেতৃত্ব দেন দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। তারা জানান, এই অঞ্চলে সার্ক পরস্পরকে সহযোগিতার একটি বড় প্ল্যাটফর্ম, তাই সার্কের পুনর্জীবন ঘটানো নিয়ে আলোচনা হয় বৈঠকে। সবশেষে ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেএসই বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ। সব হয়েছে, আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৃহৎ নির্বাচনী জোটের চিন্তা করছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী ও যুগপৎ আন্দোলনে অংশীদারী দলগুলো নিয়ে এই বৃহৎ ঐক্য করা হবে বলে জানান তিনি। সোমবার জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। আরও জানান, জাতীয় ঐক্য বজায় রাখাই বিএনপির মূল লক্ষ্য। তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তরুণ ও যুবকদের দেশ বিনির্মাণে স্বচ্ছ রাজনৈতিক ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে। নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে কথা বলা হচ্ছে জানিয়ে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বানও জানান বিএনপির এই নেতারা। আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও জানান তিনি। সোমবার রাজধানী গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। 2006 সালে আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবের বিষয়ে তিনি বলেন, অন্য দলের সাথে মত পার্থক্য থাকলেও তাদের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। রাজনীতিতে এই সংস্কৃতি না থাকলে দেশের স্থিতিশীলতা আসবে না। এর আগে রিফর্ম সেমিনারে তিনি বলেন, আর্থিক খাতকে সংস্কার করতে হলে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে চলতে দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সরকারের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে বাংলাদেশ ব্যাংক চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। জোটারও হতে পারে, সে নিজেরও হতে পারে, তাদের চয়েস। এটা রেস্ট্রিক্ট করাটা বোধ ঠিক হবে আমি মনে করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে স্ববিবেচনায় প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। সোমবার এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, আইনিভাবে তফসিলে না থাকার কারণে এনসিপিকে আপাতত শাপলা প্রতীক দিতে পারছে না ইসি। এছাড়া নির্বাচন কমিশনে থাকা কোনো প্রতীকও বাছাই করেনি দলটি, তাই নিয়ম অনুযায়ী দলটিকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সময় ইসি সচিব আরও ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। দেশের 64টি জেলায় 3টি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,761, আর মোট ভোট কক্ষ থাকবে 2,44,649। বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে। প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য, তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এইটা হচ্ছে অবস্থান। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকা সত্ত্বেও এনসিপিকে তাদের প্রতীক শাপলা দিতে নানা টালবাহানা চলছে। শাপলা মার্কা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নিজেদের অধিকার আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন সার্জিস আলম। তিনি আক্ষেপ করে বলেন, জুলাই সনদ এখনও একটি অসম্পূর্ণ সনদ। অন্তর্বর্তী সরকারকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। সোমবার টাঙ্গাইলে এনসিপি সর্বদলীয় সভায় তিনি এসব কথা বলেন। জানান, জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের সই নেই। কোনো প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা এনসিপি মেনে নেবে না বলেও সতর্ক করেন সার্জিস আলম। এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে, আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপি তো পরে, অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচন কেন্দ্রে চিন্তা করতে পারে না। মেট্রো রেলের লাইনের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার 23.5 ঘন্টা পর আজ সকাল 11টা থেকে সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম গতিতে চলছে এই ট্রেন। রক্ষণাবেক্ষণের কাজ এখনও চলছে ফার্মগেট মেট্রো স্টেশনে। অতীতেও মেট্রো রেলের এই অংশে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। কি কারণে এমন দুর্ঘটনা হলো তা তদন্ত করে আগামী 2 সপ্তাহের ভেতর প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তবে মেট্রো রেল চালু হলেও এ নিয়ে আতঙ্ক রয়েছে জনমনে। অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সাধারণ মানুষ। নিয়মিত রক্ষণাবেক্ষণের তাগিদও দেন যাত্রীরা। রোববার দুপুর 12:30টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। এরপরই মেট্রো রেল চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের জীবন রক্ষায় ঢাকার মেট্রো রেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই ও নিশ্চিত করতে সরকারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হচ্ছে। জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল আল মামুন। রিটে বিবাদী করা হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, ঢাকা
ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTS এর নির্বাহী পরিচালক এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে। আইনজীবী আব্দুল্লাহ আল মামুন তার আবেদনে বলেন, পথচারীর মৃত্যুর ঘটনা প্রমাণ করে বিবাদীরা সাংবিধানিকভাবে স্বীকৃত জীবনের অধিকার ও আইনের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।